সুপ্রিয় দর্শক, আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমরা আজকে একটি বিশেষ আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজন বিশিষ্ট ব্যক্তিত্বকে। প্রথমে আমাদের শ্রদ্ধেয় শিক্ষক প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, ইতিহাসবিদ এবং বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং একই সাথে আমার ডান দিকে আছেন প্রাক্তন শিক্ষা সচিব এবং গবেষক নজরুল ইসলাম খান, যিনি এনআই খান নামে ব্যাপক পরিচিত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা মূলত আজকে মাননীয় প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে কথা বলতে চাই এবং এই বিষয়ের তথ্যপাত্য, বিভিন্ন ধরনের ঐতিহাসিক রেফারেন্স কিছু যেমন আলাপ করব, পাশাপাশি এর বর্তমান রাজনীতিতে এর যে সিগনিফিকেন্স সেটি নিয়েও কথা বলতে চাই। সঙ্গত কারণে আমাদের মধ্যে সবচেয়ে বেশি বোদ্ধা এবং জ্ঞানী ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যারকে দিয়ে শুরু করব। স্যার, মূলত এই দিবসটিকে ঘিরে আমরা অনেক আলাপ করেছি এর আগে, আমি দেখেছি অনেক গণমাধ্যমে আমরা কথা বলেছি। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই দিবসের সিগনিফিকেন্সটি যদি দর্শকদের সামনে শুরুতে আপনি একটু বলেন। ধন্যবাদ। 1981 17ই মে শেখ হাসিনা দেশে ফিরেছিলেন, দেশ ত্যাগ করেছিলেন। তারপরে তিনি অনেকটা বিনোদনের জন্য গিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে হরিষে বিষাদ হলো। তিনি হারালেন তার সব ছোট ভাই রাসেল সহ সবাইকে হারালেন। অর্থাৎ স্বজন হারানো শ্মশানে তিনি ফিরে আসলেন 81 17ই মে। এর আগে নির্বাসনে ছিলেন, স্বেচ্ছা নির্বাসন। তবে শ্রীমতী ইন্দিরা গান্ধীর একটা বিশেষ অবদান আছে ভারতে তার আশ্রয় পাওয়া নিয়ে আর কি। আরেকটি ব্যাপার হচ্ছে যে তিনি দেশে ফিরেছিলেন আওয়ামী লীগের সভাপতি হিসেবে। তা আমি সবসময় বলি যে লেনিন যদি সোভিয়েত ইউনিয়নে না ফিরতেন তাহলে বলশেবিক বিপ্লব হতো না। বঙ্গবন্ধু 10ই জানুয়ারি 1972 বাংলাদেশে না ফিরলে বাংলাদেশ স্থিত হতো না। তেমনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে না ফিরলে আওয়ামী লীগ কয়েক খণ্ডে ভাগ হয়ে যেত, ক্ষমতায় আসা তো দূরের কথা। তো সেই জন্য প্রাথমিক পর্যালোচনায় যে তিনি আওয়ামী লীগকে রক্ষা করেছেন, আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরে আসায় তিনি সাহায্য করেছেন তার নেতৃত্ব গুণে। এবং 81 থেকে 2024 প্রায় 43 বছর তিনি আওয়ামী লীগের সভাপতিত্ব করছেন। তো এই সময় বাংলাদেশ অনেক এগিয়েছে, অনেক অর্জন করেছে, অনেক আবার অর্জন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ। শেখ হাসিনার সম্পর্কে আমার বক্তব্য অনেকটা মিশ্র। তো প্রথমত ইতিবাচক কথাগুলো বলি। শেখ হাসিনা যদি না ফিরতেন, ক্ষমতায় যদি না ফিরে আসতেন, তাহলে বঙ্গবন্ধু হত্যার বিচার হতো না। বিচার হয়েছে, তবে বিচারের রায় সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হয়নি। 15ই আগস্ট এলেই আমরা প্রতিবারই শুনি যে সরকার অবশিষ্ট খনিদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। কি চেষ্টা করছে আমরা জানি না। আইনমন্ত্রী শুধু এই কথা বলেন। আর একটি কথা বলেন, আমি 2014 পর থেকে সবসময় বলেছি টক শোতে যে একটা পূর্ণাঙ্গ তদন্ত কমিশন হওয়া উচিত, যাতে করে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচিত হয়। তো আইনমন্ত্রী গত 2 বছর থেকে বলছেন তদন্ত কমিশন প্রায় হয়ে গেছে, তো হয়নি আজও পর্যন্ত। কারণ শেখ হাসিনা চারপাশে বঙ্গবন্ধু খুনিরা আছেন। কাজেই আমার মনে হয় যে সরকার তদন্ত কমিশন করছে না। কেন করছে না তার কারণটা বুঝতে পারছি।
যারা মুক্তিযুদ্ধ বিরোধিতা করেছে, যারা বঙ্গবন্ধুর বিরোধিতা করেছে, রাজাকার আলবদর, তাদেরও তিনি বিচার করেছেন। এবং সাকাত চৌধুরী, আলী আহসান মুজাহিদ, মতিউর রহমান নিজামী, এদেরও বিচার তিনি করেছেন, কোনো রায় বাস্তবায়ন করেছেন। তবে বঙ্গবন্ধু রাজাকার আলবদরদের বিচারের জন্যে 1972 73টি ট্রাইব্যুনাল করেছেন। এখন মাত্র একটি ট্রাইব্যুনাল কার্যকর রয়েছে। আমরা এখনো তিনি 4 বার ক্ষমতায় আছেন। আমরা কিন্তু এখনো রাজাকার মুক্তিযোদ্ধার তালিকা পাইনি। রাজাকারের তালিকার মধ্যে মুক্তিযোদ্ধার নামও এসে গেছিল। তো মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপরে আমাদের আস্থা খুবই কম। এই জায়গাতে আমি একটা যদি অনুমতি নিয়ে একটা জিনিস যোগ করি, সেটা হচ্ছে যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃঢ়চেতা মনোভাব, বোল্ডনেসের কথা বলেছেন, যেটি দিয়ে উনি 4 বার শাসন করলেন, এই নেতৃত্বের গুণাবলীটুকু কতটুকু তার আশেপাশের জনগণ, স্টেক হোল্ডাররা ধারণ করতে পেরেছে? প্রশ্নটি যথার্থ হয়েছে। প্রথমত তিনি বঙ্গবন্ধু কন্যা, তার ধমনীতে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহিত। তবে বঙ্গবন্ধু এবং তিনি এক না, এই কথাটা তার সামনাসামনি আমি বলেছি তাকে। কারণ বঙ্গবন্ধু কথা বলতেন বুক দিয়ে, তিনি কথা বলেন মুখ দিয়ে, ভাষণ দেন। তো অর্থাৎ বুক আর মুখের মধ্যে একটু পার্থক্য আছে। তো তবে বঙ্গবন্ধুর থেকে যাকে সম্মোহন বলা হয়, আহরিত সম্মোহন, বরুড কারিশমা তার মধ্যে আছে। আর তার সঙ্গে যোগ করেছেন তিনি নিজে। কারণ তিনি নির্দ্বিধায় বলতে পারি যে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেতা। এবং বিষয়টি তার স্বদেশ প্রত্যাবর্তন পরবর্তী রাজনীতিতে তিনি আওয়ামী লীগকে ক্ষমতায় এনেছেন। পরপর 4 বার ক্ষমতায় ফিরিয়ে আনা, এটা রেকর্ড করবার মতো আর কি আমি মনে করি। এই রেকর্ড কেন হয়েছে তা নিয়ে গবেষণা হওয়া দরকার। এই জায়গাতে আবারও আমি ফিরবো একটু। তো এই ইতিবাচক। আর 2016-তে বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট বলেছিলেন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আমি বাংলাদেশ মনে করি না এখনো উন্নত হয়েছে, কারণ বৈষম্য আছে। বৈষম্য জিয়ে রেখে এই চ্যালেঞ্জগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। তবে প্রবৃদ্ধি হয়েছে নজর কাড়া। নিশ্চয়ই। তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ স্যার। আপনি খুব গুরুত্বপূর্ণ কতগুলো তথ্য উপাত্ত এবং কথা দিয়ে শুরু করলেন। আবারও আপনার কাছে ফিরব। মিস্টার এনআই খান স্যার, আপনার কাছে ফিরে আসি। আপনি শিক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালনের পরেও এখনও বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটরের দায়িত্বে আছেন, আরও অনেকগুলো কাজের সাথে জড়িত আমি জানি। বিশেষ করে যেই কথাটি দিয়ে স্যার আমরা শুরু করেছি আজকে, এটি শুধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন নয়, এটি মূলত আমরা এর আফটার ম্যাথ বা সিগনিফিকেন্সগুলো নিয়ে কথা বলছি। আপনার কিছু অ্যানালিসিস দিয়ে শুরু করি। বঙ্গবন্ধু হত্যার পর বাংলাদেশের বা বাঙালিদের কোনো আশা ছিল না। আমি তখন শুনেছি যে এই দেশের কোনো ভবিষ্যৎ নেই। তখন $120 পার ক্যাপিটা ইনকাম। আর তার আগে তো মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছিল যে বাংলাদেশ অলওয়েজ বি এ বাস্কেট কেস, অন্যদের কাছে সারা জীবন ভিক্ষার শিক্ষা করে চলবে। এরপরে তার অনেক পরেও আমরা দেখেছি যে ঢাকায় যানজট, ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বিদ্যুৎ নেই। তখন সবাই বলেছে ঢাকা বসবাসের যোগ্য না, এটা সম্ভব না। কিন্তু আমি মনে করি যে বঙ্গবন্ধুর মৃত্যুর পর যে হতাশা সৃষ্টি হয়েছিল, তার একটা বিপরীতমুখী স্রোত শুরু হয়েছে শেখ হাসিনার সময়। একটা আশার সঞ্চার হয়েছে। ওনার সাথে কাজ করে দেখেছি যে মানসিক শক্তি অত্যন্ত প্রবল। এবং উনি ক্ষমতায় আসার পর আমরা দেখছি যে বাংলাদেশের স্যাটেলাইট গেছে মহাকাশে, ঢাকার বুকে MRT চলছে,
4 লেনের রাস্তা হচ্ছে, আগে 2 লেনের বেশি রাস্তা বাংলাদেশে ছিলই না। কিন্তু আমি লক্ষ্য করেছি, ফিজি নামের একটা দেশে গিয়েছিলাম, মাত্র 10 লক্ষ মানুষ, তাদের এমাথা ওমাথা 4 লেন, দ্বীপরাষ্ট্র, সেখানে খুব একটা গাড়ি ঘোড়া থাকার কথা না। কিন্তু আমাদের এখানে সেটা ছিল না। এখন আমরা দেখছি প্রশস্ত রাস্তা। শুধু দরকার ডিসিপ্লিনের। আমরা লক্ষ্য করেছি যে এখন পারমাণবিক বিদ্যুৎ এবং বিদ্যুতে চাহিদাও বেড়েছে, যেমনি তেমনি উৎপাদনও ব্যাপক বেড়েছে। আগের মতো কিন্তু লোডশেডিং হয় না। লোডশেডিং হলেও সবচেয়ে বড় কথা যে বঙ্গবন্ধু বাংলার মানুষকে একটা আশা জাগিয়েছিলেন, তারা স্বাধীন হবে, তাদের অন্ন বস্ত্রের সংস্থান হবে, সোনার বাংলা হবে। কিন্তু শেখ হাসিনা বাঙালিকে একটা আশা জাগিয়েছে, সাহস জুগিয়েছে, এবং তারা এখন মনে প্রাণে বিশ্বাস করে যে বাংলাদেশ 2041 সালে একটা উন্নত দেশ হতে পারে, সেটা অ্যাটলিস্ট বিশ্বাস করে। বঙ্গবন্ধু একজন শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে কাজ করেছিলেন। শ্রেষ্ঠ শিক্ষককে যিনি অনুপ্রাণিত করতে পারেন, ভালো শিক্ষককে যে ভালো পড়ান। বঙ্গবন্ধু সবাইকে কিন্তু অনুপ্রাণিত করে দেশটাকে স্বাধীন করেছিলেন। শেখ হাসিনা আমার মনে হয় সবাইকে সাহস জুগিয়েছেন যে বাংলাদেশ বাস্কেট কেস না, বাংলাদেশের ভবিষ্যৎ আছে, উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ উন্নত দেশ হতে পারে। আমরা আরও লক্ষ্য করেছি যে বঙ্গবন্ধুর হত্যার পর অনেকেই কিন্তু বিদেশে চলে গিয়েছিলেন। বিদেশে যাওয়ার এই প্রবণতাটা কিন্তু তখন শুরু হয়েছে, অনেকেই কিন্তু গিয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করি শেখ হাসিনার সময় বিদেশ থেকে ফেরতের প্রবণতা হয়েছে। এখন বিদেশ থেকে এসে এমপি হচ্ছেন, বিদেশ থেকে এসে ব্যবসা পাওয়ার তদবির করেন, বিদেশ থেকে এসে ইন্ডাস্ট্রি করছেন। এটি কিন্তু একটি উল্টো প্রবাহ বলতে হবে। আমাদের দেশ সুজলা সুফলা এক সময় ছিল। আমি দেখেছি যে ডাচরা জাহাজ নিয়ে যখন এখানে আসতেন, তখন অনেকেই জাহাজ থেকে নেমে পালিয়ে যেতেন। কেন? এখানে চাকরি বাকরি করে কলকাতায় টাকা পাঠাবে দেশে। সেই জন্য তাদের আইন করতে হয়েছিল, যাতে তাদের ওই জাহাজটা ভারতীয়রা বেশি চাকরি করে, তারা দেশে আবার নিয়ে যেতে পারে। তারপরে আমরা কি দেখেছি, আমাদের মানুষ ভূমধ্যসাগরে ডুবে মরছে। ওই যে 75 সালে যে বিদেশে যাওয়ার ট্রেন্ড হয়েছিল, আমার বিশ্বাস যে এই ট্রেন্ড আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। মানুষ যারা বিদেশে গেছে, আমাদের বাঙালিরা, তারা আবার দেশের দিকে ফিরবে, এখানেই কিছু একটা করবে। আমাদের শিক্ষায় যেমন মনে করা হয় যে চাকরি হচ্ছে শিক্ষার মুখ্য উদ্দেশ্য, আমি মনে করি আমাদের শিক্ষায় হয়তো আগামীতে এমন দিন আসবে যখন এন্টারপ্রিনিয়রশিপ হবে আমাদের শিক্ষা, উদ্যোক্তা হওয়ার জন্য একটা উদ্যোক্তা হওয়ার লক্ষ্য। আজকে যে একটা প্রসঙ্গ একটু আপনার সাথে যদি যোগ করি, সেটা হচ্ছে এই যে আপনি যখন বললেন যে মাননীয় প্রধানমন্ত্রীর বঙ্গবন্ধুর কাছ থেকে উনি যেই জেনেটিক্যালি যেই বোল্ডনেস, নেতৃত্বের কৌশল, শিক্ষক সুলভ বা মানুষকে অনুপ্রাণিত করা, এগুলোর কথা বললেন। এর পাশাপাশি আপনি যখন কাজ করেছেন তার সাথে প্রফেশনালি, অন্য কোন দিকগুলো, আজকে হয়তো দর্শক তার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আরও কিছু হিউম্যান কোয়ালিটির কথা যদি আপনি ফিরিয়ে আনেন। আমার কাছে সবচেয়ে বড় যেটা মনে হয়েছে সেটা হচ্ছে উনি কখনো হতাশ হন না। হাজার বিপদের ভিতরে, আমার মনে আছে 21শে আগস্টের বোমা হামলার পর উনি আমাকে ফোনে বলেছিলেন যে সাথে সাথে অ্যাম্বুলেন্স জোগাড় করো আর কিছু রক্তের ব্যবস্থা করো। এর ভিতরেই কিন্তু তখন উনি কিন্তু, আমি পরে যে দেখেছি যে উনি কানে শুনতে পাচ্ছেন না, এবং এটা লোকে বললে হয়তো অন্য কিছু মনে করতে পারে, কিন্তু আসলে ওনার বাসায় তখন মাত্র 50,000 টাকা ছিল। সেটা দেওয়ার পরে ওই টাকায় তো কিছুই হয় না। উনি বলছেন যে তুমি আমার গহনা আছে নিয়ে যাও, কারো কাছে রেখে টাকা নাও, তারপর দেখা যাবে। ওনার কিন্তু এটা কিন্তু আমি, দেখেন, আমি তো কোনো এমপি হওয়ার জন্য তদবির করিনি যে আমি মোসাহেবি করব। উনি আমাকে বলেছিলেন, ওনার একটা ফার্মনেস, কখনো হতাশ হয়নি, এটা আমি দেখেছি। ওনার সাথে আমি থাকা অবস্থায় গাড়িতে আক্রমণ করেছে, কলারুয়াতে গাড়িতে আক্রমণ করেছে, নওগাঁয়, তখন কি অসীম সাহস, আমি কিন্তু ঘাবড়ে গেছি, কিন্তু উনি সাহসের সাথে এটা মোকাবেলা করেছেন। সে সময় কিন্তু জীবন নাশও হতে পারত। কলারুয়াতে আমি দেখেছি একটা পলিথিনে কি লিকুইড ছুড়ে দিয়েছে গাড়িতে,
কাচে পড়েছে, পড়ার পরে আমি প্রথম মনে করেছি কেউ হয়তো পেশাব টেশাব ছুঁড়েছে, একটু হলুদ রং, হালকা হলুদ। তারপরে দেখছি গাড়ির যখন ফ্রেমে লেগেছে তখন পুসপুস করে গ্যাস বেরোচ্ছে, তখন আমি বুঝেছি এটা অ্যাসিড। কিন্তু আমি ওনাকে হতাশ হতে দেখিনি। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমি লক্ষ্য করেছি ওনার কাছে যখন টাকা পয়সা থাকে, এখনকার কথা বলছি, না মানুষকে চাইলে দিয়ে দেয়। উনি কিন্তু বহু লোককে লেখাপড়ায় সাহায্য করে, আমরা ট্রাস্ট থেকে সাহায্য করি। তাছাড়াও একেবারে উদারভাবে লেখাপড়া শেষে বিয়ে দেন, বিয়ে দেওয়ার পরে তার হাজব্যান্ড সহ চাকরি দেওয়ারও ব্যবস্থা করেন। কিন্তু একদম অসহায় অনাথ তাদেরকে, এটা অনেকেই জানেন না। এবং প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন সরকারের, অবশ্য সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর যে বৃত্তি প্রকল্প আছে, আপনারা জানেন এখন তো অফিস হয়ে গেছে, আর প্রকল্প নাই আর সেই অবস্থায়। তো দুটো জিনিস, এটা মানুষকে একটা, আপনি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের কথা বলছেন না আমি বলছি প্রধানমন্ত্রীর যে শিক্ষা ট্রাস্ট, সেটার কথা বলছি। প্রথমে তো প্রকল্প ছিল, সুতরাং ওনার যে ডিজায়ারকে কিন্তু একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, উনি তো ব্যক্তি। তো এইটা একটা বিশাল একটা ওনার একটা অবদান। আর একটা কথা বলবো, এখানে নেমেই আগে মানুষ বাংলাদেশকে দেখে মনে করতো মরাধরাদের দেশ, কিন্তু এখন যখন আমাদের যে এই এয়ারপোর্ট থেকে যে নতুন এক্সপ্রেসওয়ে হয়েছে, এখানে উঠে যখন ডাইনে বায়ে তাকায় তখন কিন্তু মনে করবে না যে এই দেশে কিছুই নাই। এদেশে আমরা যদি, যেটা সংসদ ভবনের পিছন দিকে আগারগাঁয়ে যদি যাই, তাহলে আমরা দেখব যে বিল্ডিংগুলো হয়েছে, উনি কিন্তু প্রত্যেকটা নিজে দেখেন, সিগনেচার বিল্ডিং। আপনারা ডাকের বিল্ডিংটা দেখে মনে হবে যে এটা একটা ডাকঘর, আরো অনেকগুলো বিল্ডিং হয়েছে দেখেন। এই আলোচনা আমরা কন্টিনিউ করব স্যার, এবং দর্শক যারা আমাদেরকে শুনছেন বা দেখছেন তারাও আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পরে আবারও ফিরে আসছি এই অনুষ্ঠানে। বিরতির পরে আবারও আজকের নিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি জামিল আহমেদ। আমাদের সাথে আজকে দুজন আলোচক স্টুডিওতে আছেন। আমার ঠিক বাদিকে বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন স্যার আছেন, এবং আমার ডানে সাবেক শিক্ষা সচিব NI খান স্যার আছেন। আমরা আজকে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলছিলাম। দুজনেই কিছুটা জেনারিক বা এক ধরনের প্রারম্ভিক কথা বলেছেন। আমি আবারও একটু শুনে আসি। স্যার, আপনার কাছে যখন আপনি কথা বলছিলেন সৈয়দ আনোয়ার হোসেন স্যার, আপনি বলেছেন যে আমি ইতিবাচক দিকগুলো আগে বলবো, চ্যালেঞ্জগুলো পরে বলবো। নিশ্চয়ই দর্শকরা কি সেই বর্তমান প্র্যাকটিক্যাল রিয়ালিটি বা চ্যালেঞ্জগুলো শুনতে চাইবেন রাজনীতির ক্ষেত্রে? ধন্যবাদ। কবি শামসুর রহমান তখন বেঁচে ছিলেন। তো শেখ হাসিনা আশা জাগানিয়া যেমন আমাদের, তিনি তার সামনেও আশা জাগানিয়া হিসেবেই আবির্ভূত হয়েছিলেন। শেখ হাসিনাকে কবি শামসুর রহমান সবসময় আপনি আপনি করছিলেন। তো শেখ হাসিনা তাকে স্মরণ করে দিলেন, আপনি আমার চেয়ে বয়সে অনেক বড়। তখন কবি শামসুর রহমান বলেন, আপনিই তো বাংলাদেশ। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবি শামসুর রহমানের প্রত্যেকটি কথার তাৎপর্য আছে, গুরুত্ব আছে। আপনিই তো বাংলাদেশ। শেখ হাসিনা আজকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আশা জাগানিয়া যেমন তিনি, তেমনি আমার প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ শেখ হাসিনাকে ঘিরে হয়নি। এ কথাটা আমি জোর গলায় বলছি এই জন্যে যে 43 বছর তিনি আওয়ামী লীগের হাল ধরে আছেন, কিন্তু দল এবং সরকার একাকার হয়ে আছে, যা বঙ্গবন্ধু করেননি। বঙ্গবন্ধু 57-তে প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে দল গোছানোর কাজে যোগ দিলেন। 74-এ তিনি দল ছেড়ে দিলেন কামরুজ্জামানের হাতে দিয়ে, নিজে তিনি প্রধানমন্ত্রিত্ব করলেন। কাজী বঙ্গবন্ধু যা করেননি সেই কাজটা কেন তিনি করছেন? আমি চাই না তার কাছ থেকে।
দল এবং সরকার একাকার হলে দলও ভালো চলে না, সরকারও ভালো চলে না। তিনি প্রধানমন্ত্রী, সভাপতি আওয়ামী লীগের, সাধারণ সম্পাদক যিনি, তিনি সড়ক ও সেতু মন্ত্রী, ইত্যাদি অনেক কিছু উদাহরণ বাড়ানো যেতে পারে, আমি বাড়াবো না। কেন সেটা করলেন? আর একটি কথা হচ্ছে যে বাজারে গেলে আমি তো বাজার করতে পারি না, আমার মতো মানুষ মোটামুটি মধ্যবিত্ত বাজার করতে পারি না। কেন? আমার খাবারের তালিকা থেকে অনেক বিষয় বাদ গেছে, পারি না, কারণ আমার বেতন বাড়েনি। কদিন আগে পত্রিকায় দেখলাম যে মুদ্রাস্ফীতি যথেষ্ট, মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি, কিন্তু আয় তো বাড়ে না, অর্থাৎ আমার আয় তো বাড়েনি। তো সে এই ব্যাপারে সরকারের করণীয় কি? আমি তো তার কাছ থেকে চাই যে তিনি সর্বাঙ্গীন সফল হোক। বঙ্গবন্ধু 9ই মে 1972 রাজশাহী ময়দানে, মাদ্রাসা ময়দানে বলেছিলেন আমি কি চাই। 5 বার বলেছিলেন আমি কি চাই, 5 বারই যা বলেছিলেন তার উত্তরটা হচ্ছে সোনার বাংলা। এনআই খান যেটা বলেন, সোনার বাংলা হয়ে যায়। তো বাংলার মানুষ খেতে পাক, পড়তে পাক, চাকরি পাক, ইত্যাদি সব, যে হেসে খেলে বেড়াক, সব কিছু। তো বাংলার মানুষকে এখন হাসতে পারে। আমি ভাবতাম 60 থেকে 70% বৈষম্য, কিন্তু সিপিডির ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান এক বক্তৃতায় বলেন 80% বৈষম্য। তা 80% বৈষম্য যদি থাকে, তাহলে আমি এক্সপ্রেসওয়ে দিয়ে কী করব, বা 4 লেনের রাস্তা দিয়ে কী করব? মানুষকে খেতে দাও, পড়তে দাও, হেসে খেলে বেড়াতে দাও। সেই দেশটি আমি চাই, বঙ্গবন্ধু যা চেয়েছিলেন। তো সেই জন্য প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হলো না বলে আমি দুঃখিত। আমি আরো প্রত্যাশা আমার রয়ে গেছে শেখ হাসিনাকে ঘিরে। কাজেই আমি চাই যে তিনি নেতা হয়ে উঠুক। জন সি ম্যাক্সওয়েল, আমেরিকার একজন অধ্যাপক, নেতৃত্ব গবেষক, তিনি অনেক গবেষকদের অনেক মন্তব্য সংজ্ঞা আছে, তার মন্তব্যটি আমার খুব ভালো লাগে। তিনি বলেছেন এ লিডার ইজ ওয়ান হু নোজ দ্য ওয়ে, ট্রাভেলস দ্য ওয়ে অ্যান্ড শোজ দ্য ওয়ে। বঙ্গবন্ধু তা করেছিলেন, শেখ হাসিনা সেই পথেই চলছেন। সেই পথে কতটুকু চলতে পারছেন তিনি, সেটা আমার দেখতে হবে। যেমন ধরুন সাগররুনি হত্যাকাণ্ড, 105 বার র্যাব প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে। আদালত কেন মানছে আমি জানি না। তনু মৃত্যু হত্যার ব্যাপারটা কিছু নড়াচড়া হয়, তনু হত্যা সম্পর্কে ধামাচাপা পড়ে গেছে। আবার ত্বকী হত্যার 12 বছর হতে চলল নারায়ণগঞ্জে। মানুষ খুন করলে, বঙ্গবন্ধু যারা হত্যা করেছে, খুন করেছে, তাদের বিচার করেছেন শেখ হাসিনা। বিচারহীনতার সংস্কৃতির হাত থেকে বাংলাদেশকে উদ্ধার করেছেন। তো সেই বাংলাদেশে মানুষ খুন করলে কেন বিচারগুলো গুরুত্বের সাথে আমি তার কাছে চাই এটা, যে এটা চাই যে মানুষ খুন করলে যেন বিচার হয়। আমাকে যদি কেউ খুন করে, তাহলে বিচার পাবো কিনা, আমার পরিবার পরিজন, সে নিয়ে আমার সন্দেহ নেই। আমি মরতে চাই না। আমি চাই এদেশে মানুষ খুন করলে খুনির বিচার হয়। স্যার, এই যে আপনি যে প্র্যাকটিক্যাল বাস্তবতাগুলো, রিয়ালিটির কথাগুলো বললেন, এগুলো আমি বিভিন্ন পাবলিক লেকচারে দেখেছি, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সামনেও বলেছেন, সামনে বলেছেন, আমি অনেক কয়েকটাতে দেখেছি। প্লাস আপনি লেখালেখি করেন বলে, এগুলো তো সামহাও ওনার কাছে পৌঁছায়, কমিউনিকেটেড হয়, বিভিন্ন ফোরাম থেকে আসে। তো উনি যেটা সমাধানের চেষ্টা করছে, আপনি বললেন যে উনি সেই ধারায় চেষ্টা করে যাচ্ছেন। জি স্যার, তো এটিকে এক ধরনের, বিশেষ করে আমরা গণমাধ্যমে দেখি যে আপনি যেটা বললেন, অনেকে বলে যে উন্নয়নের সাথে দ্রব্যমূল্য বৃদ্ধির। ধন্যবাদ। আপনাকে থামিয়ে দিয়ে আমি বলি, বলেন। একজন নেতা যিনি, তার সামনে দুটো চ্যালেঞ্জ, একটা স্তাবক আর একটা স্তুতি। স্তাবকদের স্তাবকতা আর স্তুতি মিলিয়েই কিন্তু একটা দেয়াল তুলে দেয়। সেই দেয়াল ভেঙে তাকে বেরিয়ে আসতে হবে। বঙ্গবন্ধু যেমন বেরিয়ে এসেছিলেন।
এসপি মাহবুবকে সন্ধ্যাবেলা গাড়ি আনতে বলেছেন শীতের সময়, চাদর মুড়ি দিয়ে বঙ্গবন্ধু দেখতে বেরিয়েছিলেন ঢাকা শহরে মানুষ কেমন আছে, কিনে ফেললে বলে চলে এসেছিলেন আর কি। তো শেখ হাসিনাকেও তেমন করতে হবে। তিনি মানুষের সঙ্গে মিশেছেন অনেক কিছু। আমি তার কাছে আমার যা প্রত্যাশা আছে সেই প্রত্যাশা প্রাপ্তিতে পরিপূর্ণ হোক, এটা আমি চাই, আর কিছুই না। এক্স্যাক্টলি। এই জায়গাতে স্যার আবারও একটু ফিরে আসি যে বাস্তবতাগুলো অনেকটা নিশ্চয়ই স্যারও বলেছেন, আপনিও, যে উন্নয়নের যে মহাসড়কে আমরা পাশাপাশি প্রতিটি বিশ্বের প্রতিটি দেশেরই বাস্তবতা থাকে, রিয়ালিটি থাকে। আমাদের এখানেও যেমন মানুষ বাড়ছে, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসছে, দ্রব্যমূল্যের চ্যালেঞ্জ আছে, বৈশ্বিক বিভিন্ন ক্লাইমেট চেঞ্জের ইস্যু আছে, মোকাবেলার বিষয় আছে। এগুলো কতটা আমরা স্যার অ্যাড্রেস করতে পারছি আপনার দেখেন? আসলে অতীতের পৃথিবী, বঙ্গবন্ধুর সময় বা তার আগের আর বর্তমান পৃথিবী অনেক পার্থক্য এই জন্য তখন একটা সমাজতান্ত্রিক একটা আন্দোলন ছিল, কিন্তু সেখানে যেই সমালোচনা করুক আমার কাছে মনে হয় যে গরিবদের জন্য বলার কিছু মানুষ ছিল। কিন্তু আমরা পরবর্তীতে দেখেছি সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে চীনও কিন্তু পরিবর্তিত হয়েছে, মিশ্র অর্থনীতির দেশ হয়েছে, সেটা আমি বলবো। এবং বাংলাদেশও বঙ্গবন্ধুর সময় যে অর্থনৈতিক পলিসি ছিল তার থেকে বেরিয়ে এসেছে। আমরা লক্ষ্য করেছি যে যেসব সমাজতান্ত্রিক দেশ ছিল সেগুলো কিন্তু খুব দ্রুত লিটারেসি থেকে আরম্ভ করে অনেক বিষয়ে বৈষম্য দূর হয়েছিল। বাংলাদেশ কিন্তু শুধু বাংলাদেশ না, আমেরিকার দিকে যদি তাকাই, আজ থেকে 50 বছর আগে যা ছিল তার চেয়ে এখন ব্যাপক বৈষম্য হয়েছে। এই যে পুঁজিবাদী সিস্টেম, এটাকে নার্চার করে। কেন? এর পুঁজির অ্যাকুমুলেশন হয়, এটা ইনভেস্টমেন্ট হয়, লোকজনের চাকরির সুযোগ হয়, এখন সেটাই ধরে নেওয়া হয়। সেই পথেই বাংলাদেশ হাঁটছে। অদূর ভবিষ্যতে আমি দেখছি না যে আবার কোনো ওই ধরনের সমাজতান্ত্রিক আন্দোলন বা গরিবের জন্য কথা বলবে এরকম কোনো দল বা পার্টি হবে, আমি সেটা দেখি না। বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমি দেখছি না। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় হচ্ছে, আর একটা দিক হচ্ছে, কোভিডের সময় প্রায় 3 বছর মানুষ কোনো কাজ করেনি, কোনো কাজ করতে পারেনি। এটা একটা প্রোডাক্টিভিটির কিন্তু একটা গ্যাপ আছে, কিন্তু কিছু মৌলিক জিনিস তো কনজিউম করতে হয়েছে তাদেরকে, যেভাবেই হোক। সুতরাং এই গ্যাপটার যে ইফেক্ট সেটা অনেক দিন থাকবে। তৃতীয়, তারপর আমরা দেখছি যে পৃথিবী বেশ উত্তাল হয়েছে। ইউক্রেন ছাড়াও নতুন আরও অনেক প্রশ্ন দেখা দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি অনেক পরাক্রমশালী দেশ, অনেক দেশের শিক্ষিত, তথাকথিত আমরা মনে করি সবচেয়ে ভালো শিক্ষা, সেখানকার মানুষ, শাসক, তারা দেখছি কিভাবে অকাতরে মানুষ ইরাক, আফগানিস্তান, লিবিয়া, অন্য জায়গায় মরছে, মিলিয়নকে মিলিয়ন। কিন্তু আগে যখন মানুষ মরেছে এটা লেখা হতো যে এই করেছে, কিন্তু কিছু বিষয়ে দেখা যায় যে লেখা হয়েছে, বলা হয়েছে, কিন্তু এসব বিষয় কিন্তু বলা হয় না। তার কারণ ভেরি পাওয়ারফুল। আমরা লক্ষ্য করি যে বাংলাদেশ এবং অন্য দেশে মুসলিম কান্ট্রিগুলোকে কোনো কথা বলতে দেখি না, জেনারেলি জনসাধারণকে আমি বলছি। কেন? তারা হয়তো বোঝে ভয় আছে বা কিছু একটা আছে। সুতরাং পৃথিবীটা কিন্তু অনেক দিক থেকে পরিবর্তন হয়েছে। আমাদের দেশে আমি মনে করি যে আমরা অনেক সময় IMF-এর কাছে বা অন্যের কাছে যাই। আমার ব্যক্তিগত ধারণা, আমি ICT সেক্রেটারি হিসেবে কাজ করেছি, যদি আমরা যে উদ্যোগ নিয়েছিলাম পপুলেশন রেজিস্টার তৈরি করা যেত, আর তার পেরিফেরিতে ডিপার্টমেন্টাল রেজিস্টার 300-এর বেশি, তাহলে কিন্তু আমরা যে ফিসকাল পলিসিটাকে, ট্যাক্সেশনটাকে আমরা যথাযথভাবে প্রয়োগ করতে পারতাম। ট্যাক্সে যে দুর্নীতি আছে সেগুলো কিন্তু অনেক কমানো সম্ভব, ডিটেক্ট করা সোজা হতো। স্যার যেটা বলছিলেন দুর্নীতির কথা, অনেক খুন আছে, খুঁজে বের করা খুবই কঠিন। কিন্তু যদি আইটির প্রয়োগ হতো আরও ওইভাবে থাকতো, তখন সহজেই কিন্তু এটা বের করা যেত। কিন্তু যে কোনো কারণে হোক শুরু করেছিলাম, কিন্তু সেটা হবে পুরোপুরি এটাকে হয়তো বাস্তবায়ন হয় না, সময় লাগবে। এটা অনেক সময় চিন্তা চেতনার বিষয়। শেখ হাসিনা একা চিন্তা করলে হবে না, মনে রাখতে হবে এই দেশের মানুষের শিক্ষা দীক্ষা চিন্তা চেতনা কেমন। যে দেশের মানুষের রাস্তার মাঝখানে হাই স্পিড গাড়ি চলে, তারপরে যেখান থেকে খুশি সেখান থেকে পার হয়ে যায়,
কোনো দিকে তাকায় না, ফোন করতে করতে যায়। সেই এই জায়গাটা দেশের আমাদের বেঁচে কালচারের থাকতে একটা বিষয় আছে, পরিবর্তন। সেই কালচার তো রাতারাতি পরিবর্তন যায় না, করা স্যার, যায় এই না, জায়গাতে- এটা সময় লাগবে। Right. তবে তার জন্য সুশাসন দরকার, Right. তার জন্য পুলিশের ব্যবস্থা দরকার, তার জন্য বিচার ব্যবস্থা দরকার। সেখানে হয়তো আমরা অনেকেই আছে, কেউ কেউ বলে সঠিক চলছে, কেউ কেউ বলে বেঠিক চলছে। এখানে একটা কিন্তু এখানে আরো অ্যাটেনশন দেওয়ার অবশ্যই প্রয়োজন। একটা সুযোগ টার্মের আছে। কথা আপনিও বলেছেন, স্যারও বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী একক নেতৃত্বে বা উনি একা একটা নেতৃত্ব দিচ্ছেন বা উনি অনেক দৃঢ়চেতা, এইটিকে কিভাবে ট্রান্সমিট করা অন্য স্টেক হোল্ডারদের মাঝে, সেই দৃঢ়তাকে, সেই নেতৃত্বের গুণাবলীগুলোকে? আমার মনে হয় কি, আপনারা যদি খেয়াল করেন, আমরা অনেক সময় বর্তমান শিক্ষা ব্যবস্থাকে দোষ দিই, কিন্তু বর্তমান শিক্ষায় যারা শিক্ষিত তারা কিন্তু ক্ষমতায় নেই কেউ। না, অতীতের যারা, যেটা বলা হয় আগে খুব ভালো শিক্ষা ছিল, সেই শিক্ষায় যারা শিক্ষিত তারাই আমরাই কিন্তু নেতৃত্বে দেশ আছে। চালাই। কিন্তু তাইলে খারাপ কি, ওরা যখন ক্ষমতায় আসবে তখন বোঝা যাবে। আমার ধারণা কি, এটা চেঞ্জ করতে হলে দুইটা জিনিস দরকার। একটা হচ্ছে গভর্নেন্সে নজর দেওয়া, সেকেন্ড হচ্ছে শিক্ষা, এডুকেশনে ওখান থেকে তৈরি করে আনতে হবে। আমাদের কিন্তু শিক্ষায় যারা, কি বলবো, মানে যারা বেস্ট অফ দি বেস্ট, তারা শিক্ষা ইউনিভার্সিটিতে 2-4 জন যায়, কিন্তু তারা যেতে চান না। কিন্তু আমি ভাইভাতে যাই, কয়েকদিন পরেও পাবলিক সার্ভিস কমিশনে আমি দেখি 100 জনে একজন শিক্ষার অপশান দেয়, যেতে চায় না। সবচেয়ে যারা রেসিডুয়াল তারা যায়। আমি জানি আমার পরে অনেকে Education খেপবে, sector, বাট আমি বুঝে বলছি, কিন্তু না বুঝে বলছি না। এটা একটা বড় সমস্যা। অন্য আর ক্যাডারগুলোতে বেশি যেতে বৈশ্বিক চায়। একটা সমস্যা আমি বলেছি এখন, সুখ আহ্লাদ, পার্সোনাল বিষয়গুলো এবং পুঁজিবাদী দিকে, অন্যের দিকে না তাকানো, এই দিকটা একটা আছে। আর আমি মনে করি শিক্ষার দিকে আসলে আমাদের যারা সেরা তাদের খুব একটা নজর নেই। মুখে বলেন কিন্তু আসলে কাজে না। ওই যে সেই পরশুরামের সেই কবিতার মতো, সারা রাত রামের পাঠ করেছে, সীতার জন্য কাতর হয়েছে, সকালবেলায় ওয়াইফের দরজা খুলতে দেরি হয়েছে, তখন চুলের মুঠা ধরে পেটানো শুরু করছে। সুতরাং এই যে অভিনয়ের একটা ভাব আছে, সেটা একটা আমাদের জন্য বড় একটা অসুবিধা। বাকি আলাপটুকু আরেকটা বিরতি নিয়ে আমরা ফিরতে চাই। দুজন অতিথি কথা বলবেন সে সময়, এবং দর্শক আশা করছে আপনারা আমাদের সাথেই থাকবেন। লিটল টাটা মাই টিভি সংলাপ অনুষ্ঠানে আবারও ফিরে এলাম। আপনাদের সাথে আছি আমি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে আছেন। আমাদের বাংলাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং সাবেক শিক্ষা সচিব এন.আই. খান। আমরা যেই আলোচনায়, স্যার, আমরা যতটুকুই করতে পেরেছি, বিশেষ করে দর্শকরা বা শ্রোতা যারা দেশে দেশে বাইরে এটা দেখেন, পরবর্তীকালে ওটি ইউটিউবে থাকে, আপনার অনেক বক্তব্য, অনেকে এগুলো বিভিন্ন ক্লাসে রেফারেন্স হিসেবেও এগুলো প্লে করে বাজিয়ে ছাত্রদেরকে শোনান। আপনি যেই ধাপে ধাপে কতগুলো কথা বলেছেন, মূলত আপনার আরও কিছু কথা যেগুলো ভবিষ্যতে এক ধরনের টু ডু লিস্ট হতে পারে, যে এগুলো করণীয়, এরকম একটা যদি কেউ মনে করে। ধন্যবাদ আপনাকে। সংবিধানের 7(1) ধারায় বঙ্গবন্ধুর নির্দেশে ডক্টর কামাল হোসেন, যদি সত্যি কথা বলেন আমাকে, একটি ধারা সংযুক্ত করা হয়েছে, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। এই ধারাটি প্রহসনে পরিণত হয়েছে। যেমন এন.আই. খান সুন্দর করে বললেন, পুঁজিবাদ, পুঁজিবাদের কারণে বৈষম্য তৈরি হচ্ছে। আমার সংবিধানে তো লেখা আছে সমাজতন্ত্র। সমাজতন্ত্র কোথায়? নগ্ন পুঁজিবাদ। 1, 2, দায়বদ্ধতা, জনগণের কাছে সবার দায়বদ্ধতা। আজকে এন.আই. খান শিক্ষা সচিব নেই, তাকে ফোন করলেই পাই, কিন্তু কদিন আগে মন্ত্রীর ব্যক্তিগত সহকারী আমাকে মোবাইলে পাঠিয়েছেন খবর যে আপনার 1:05 অ্যাপয়েন্টমেন্ট। আমি যে হাজির হলাম, মন্ত্রী দেখা করলেন না, আজও পর্যন্ত কোনো কথা বলেন না। 2 মাস 3 মাস হয়ে গেল, তার পিএসও কথা বলেনি, তিনিও বলেননি। গত 2 দিন থেকে খুব চেষ্টা করছি শিক্ষা, উচ্চ শিক্ষা, মাধ্যমিক শিক্ষা সচিবের সঙ্গে কথা বলতে, ফোনই ধরেন না।
ফোন ধরেন না। আজকে এখানে আসার আগে কুমিল্লার ডেপুটি কমিশনারের সঙ্গে মুশফিকুর রহমান ফোন করলাম, তার পিএস ধরলেন, কিন্তু তিনি ধরলেন না। আমি জনগণের অংশ, আমি সর্বময় ক্ষমতার অধিকারী, প্রধানমন্ত্রী না, রাজনৈতিক দল না, পুলিশ না, সেনাবাহিনী না, সংবিধান অনুযায়ী আমাকে যদি উপেক্ষা করা হয় সেই দিকটা শেখ হাসিনা দেখবেন না কেন? এবং তার কাছেও চিঠি লিখে কোনো উত্তর পাই না। আমি চাই, আমি সাধারণ নাগরিক, আমার সব ক্ষমতা যখন আমার হাতে, সংবিধান অনুযায়ী আমার চিঠির উত্তর তিনি দেবেন। তো আমি এটাই চাই যে আমার প্রত্যাশার প্রাপ্তির সমীকরণ হোক। কারণ হচ্ছে তিনি বঙ্গবন্ধু কন্যা। আমার সেনাপতি ঠিক আছেন, সৈন্য সামন্ত ঠিক নাই। এই কথাটা আমি সবসময় বলি, আজও বলবো, শেষ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বলে যাব, সৈন্য সামন্ত ঠিক নাই। এনা খান সবাই না, কিন্তু এই জন্যে এক্স্যাক্টলি মানে আপনি যে রেফারেন্সটা দিলেন তাতে করে প্রতিটি জনগণেরই এম্পাওয়ার্ড ফিল করবার কথা। আমি সেই ৭-১ ধারা, কারণ মন্ত্রীর চাইতে আমি ক্ষমতাবান, সচিবের চাইতে আমি ক্ষমতাবান। আমাকে উপেক্ষা করা মানেই হচ্ছে সংবিধানকে উপেক্ষা করা। এই দিকটা দেখবেন না কেন শেখ হাসিনা? দেখবেন, আমি চাই সেটা। ধন্যবাদ স্যার। আরেকটা প্রসঙ্গ আমরা একটু নিয়ে আসতে চাই, বিশেষ করে আমরা গণমাধ্যমে দেখলাম যে রাজনৈতিক দলগুলো দেখা যায় যে যখন কোনো ডেলিগেট আসেন, আপনি অনেক দেশে প্রতিনিধি দলে গেছেন, কিন্তু বাংলাদেশে যখন কোনো ডেলিগেট আসে দেখা যায় যে একটু সাধারণ শিরোনামকেও আমরা অনেক সময় হেডলাইন হিসেবে নিয়ে আসি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ভিজিটরের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রতিটি দলই এটা নিয়ে কথা বলছে। তো বর্তমানে বাংলাদেশের যে উন্নয়নের আমাদের যে ধাপ বা বৈশ্বিক রাজনীতিতে আমাদের যে অবস্থান, আমাদের কি এতটা কিউরিয়াস হওয়ার প্রয়োজন আছে কি না এই সমস্ত ঘটনাগুলিতে? আমাদের অবস্থান তো বোল্ড অনেক হওয়ার কথা। এটা আমি আপনাকে ফেরত যেতে বলবো, ইংরেজরা যখন এদেশে এসেছিল তখন পলাশীর যুদ্ধেও কারা সহায়তা করেছিল? শুধু মীর জাফরের কথা বলি, কিন্তু আমরা দেখেছি কিভাবে সাহায্য করেছিল, কিভাবে গোপনে তাদের সাথে যোগাযোগ করেছিল। সেই সব দেখলে আমাদের এই যে ডাইমেনশনটা পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এটা আমার কাছে নতুন কিছু না। এটা আমার মনে হয় পাকিস্তানের এক্স প্রেসিডেন্টকে দিয়ে আমি বলতে পারি, ইমরান খান বলেছে যে কলোনিয়াল মেন্টালিটি, এটা কলোনিয়াল মেন্টালিটির জন্য, এটা বাংলাদেশ না অনেক জায়গায় বলে। আমি একটা উদাহরণ হিসেবে বলি, আমার বঙ্গবন্ধু মিউজিয়ামে একজন ব্রিটিশ বেশ নামকরা সাংবাদিক এসেছিলেন, আমি নাম বলতে চাই না। তো উনি কলম্বো থেকে ঘুরে তারপরে আসছে। সে খুব রসিকতা করে আমাকে এক প্রসঙ্গে বলল বিভিন্ন কথা, যে বলল যে ওখান থেকে আসলাম, তো ওরা বলল আমাকে যে ইংরেজরা যখন ছিল তখন শ্রীলঙ্কা ভালো চলতো, এখন খারাপ চলছে। তো আমাকে সেটা বললো, কেন বললো আমি জানি না, হাসতে হাসতে বললো। তাই আমি বললাম যে দেখো, এটা তোমাকে হয়তো বলেছে, কিন্তু ওখানকার এমপি, প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি গেলে তখন আবার বলবে যে অনেক গুণ বেশি এখন ভালো চলছে। সেটা হয়তো একটা দিক আছে চিন্তা করার বিষয়। আমার মনে হয় যে এটা সব দেশে আছে। মোগলদের কাছে ইংল্যান্ড থেকে লোক এসেছিল যে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, সব সময় থাকে। রাশিয়া যুদ্ধ করছে ইউক্রেনের সাথে, আবার দেখি যে কিছু রাশিয়ান লোকও ওদের সাথে যে যোগ দিয়েছে। এটা সব সময় থাকে, তবে ইনসিগনিফিক্যান্ট। কিন্তু বাংলাদেশে একটু আলাদা থাকে, এর কারণ এখানে অনেক ঘনবসতিপূর্ণ দেশ, এখানে কম্পিটিশান আছে, এখানে মানুষ চাইবে যে সহজেই কিভাবে সুযোগ নেওয়া যায়। তখন অন্যের কাছে গিয়ে তাদের সাথে যোগসাজশ করে কিছু সুযোগ সুবিধা নিতে চায়, কিছু ভিসা নিতে চায়, কেউ কিছু হয়তো সাহায্য নিতে চায়, কিছু একটা হবে এরকম আশায় আশায় থাকে। সেই কারণে অন্য অনেক দেশের চেয়ে কিন্তু দেখেন এখনো দেশের অবস্থা অনেক বেটার। তারপরে দেখলাম ভূমধ্যসাগরে যারা মারা যাচ্ছে তার শতকরা 12 জন বাঙালি। একটু পিকুলিয়ার বিহেভিয়ার আছে, এটা নিয়ে গবেষণা করা দরকার, তারপর মনে হয় বলা ঠিক হবে। এই জায়গাতে স্যার আপনি একটু কোনো মন্তব্য করার আপনার অবজারভেশন আছে কিনা, যে আমরা আমাদের অবস্থানে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু যখনই কোনো বিদেশিদের কাছে আমরা যাই ভিন্নভাবে দেশকে উপস্থাপন করি। আমরা এগোচ্ছি, কিন্তু যতটুকু এগোনো সম্ভব ছিল সেটুকু এগোতে পারিনি আমরা নেতৃত্বের কারণে। আমি সেটাই বলছি যে আমার কথা হচ্ছে যে বাংলাদেশ মুক্তিযুদ্ধের ফসল। এই দেশটি নিয়ে
ইউরাল অ্যালেসিস জনসন মার্কিন যুক্তরাষ্ট্রে ডিফেন্স সেক্রেটারি বলেছিলেন যে তলাবিহীন ঝুড়ি হবে, সেই বাংলাদেশকে শেখ হাসিনা কোন পর্যায়ে নিয়ে গেছেন। বঙ্গবন্ধু কোথায় নিয়েছিলেন, শেখ হাসিনা কোথায়। বঙ্গবন্ধুকে বাঁচতে দিলে আমরা আরো অনেক এগোতে পারতাম। তো কথা হচ্ছে আমরা যতটুকু এগোতে পারতাম তত এগোতে পারছি না কেন? আমার প্রশ্নটা কেন? আমি কথা হলো নেতৃত্ব এবং জনগণের মধ্যে যোগাযোগ যা বঙ্গবন্ধুর সময় ছিল এখন সেটা থাকছে না কেন? বললামই তো যে প্রধানমন্ত্রী দপ্তরে চিঠি লিখে আমি উত্তর পাই না। এটা আমার মতো মানুষ, আমার মোটামুটি একটা পরিচিতি, সামাজিক পরিচিতি আছে, আমি উত্তর পাই না। তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করতে গেলে না এখন হবে না, আমলাতান্ত্রিক উত্তর পাই আমি। তো এই সমস্ত শুনতে আমি রাজি নই, কারণ সংবিধান ৭(১) ধারায় আমাকে ক্ষমতা দিয়েছে। প্রধানমন্ত্রীকে এই ক্ষমতা দেওয়া হয়নি, রাষ্ট্রপতিকে এই ক্ষমতা দেওয়া হয়নি, সচিবকে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। তো কাজেই ক্ষমতা জনগণের কাছে। আমি চাই জনগণের রাষ্ট্র করতে শেখ হাসিনা যেন আরো তৎপর হন। এই রিয়ালিটি সামনে কি একটা কালচারাল ইস্যু। যেমন আমি যখন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা যখন লিফটে ঢুকছি তখন তো কম বয়স ছিল, আর একটা মেয়ে ঢুকছে সুন্দর করে স্মিত হাসি দেয়। কিন্তু আমাদের দেশে যদি লিফটের ভিতরে স্মিত হাসি দেয়, তাহলে আমার মনে হয় ওই ছেলে তার পিছন পিছনে যাবে, তার বাসা যাবে, হয়তো দূর থেকে তাকায় থাকবে 10-12 দিন। এরকম একটা অবস্থা হবে বাংলাদেশে। আপনার মতো মানুষ কয়জন আছে বলেন? না না, সেটা আপনার মতো আমি বললাম, আপনার কাছে বসতে আমার ভয় করে যে আমি কি বলবো না সামনে। সংস্কৃতি বদলে দিতে হবে। সংস্কৃতি ওই যে বলে আমলাতান্ত্রিক মানসিকতা, এটা মানুষের শিক্ষা না, এটা সংস্কৃতি বদলাতে হবে। ওই যে মন্ত্রী বলেন, সচিব বলেন, ডেপুটি কমিশনার বলেন, যতদিন আছেন ততদিন রাজা। চাকরি গেলে কিন্তু আমার কাছে চাকরি তদবির করতে আসবে। কিন্তু এরা তো স্যার ঘটনাচক্রে অনেকেই, কিন্তু আমি একটু বলি, বাস্তব কিন্তু ভিন্ন। তার কারণ কি, এত লোকে উল্টাপাল্টা লোকে আপনার খবর যদি জানে, চিনতে পারে, তাহলে ধরবে শিওর। তার কারণ এত লোকে আবল তাবল লোকে ফোন করে, ডিস্টার্ব করে। আমি একটা উদাহরণ দিই। একদিন আমাকে ফোন করেছে রাত্রি 1টার দিকে, তখন আমি পিএস, তা তখন আমি মশারির থেকে উঠতে গিয়ে আমার পায়ে মশারি জড়িয়েছে, তো খুব বিরক্ত হয়েছি। তো ভাবলাম যে উনিও তো করতে পারে। উঠে যখন ফোন ধরেছি, দেখি মধুখালী থেকে এক ভদ্রলোক ফোন করেছে। তা আমি তাকে বললাম যে এখন কয়টা বাজে জানেন? খুব বিরক্ত হয়ে সে আমাকে বলল এখন 1টা বাজে, কিন্তু আমি ভেবেছি এখন আপনি নিরিবিলি আছেন, তো সেই জন্য আপনাকে ফোন করলাম। তখন আমার রাগটাক সব পানি হয়ে গেছে। তো এরকম কিন্তু প্রায় করে অনেকে। এই যাদের কথা বললেন আপনার ঘটনাচক্রে অনেকে তো আপনার ছাত্রতুল্য, সরাসরি আপনি একটা এসএমএস দিলে পিএটিসিতে পড়াই আমি, সব পিএটিসিতে সেক্রেটারিদের কোর্স পড়াই আমি, কাজেই সবাই আমার সাথে আইডেন্টিফাই করতে পারেন। আমার মনে হয় একটা এসএমএস যদি দেন, অবশ্যই আমরা স্যার আলোচনাটিকে একটু র্যাপ আপ করতে চাই। বিশেষ করে আজকে যেহেতু প্রধানমন্ত্রী এবং সেই সময়কালে তৎকালীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস এবং রাজনৈতিক এই অনেকগুলো প্রেক্ষাপট নিয়ে কথা হয়েছে, মূলত শেষের দিকে এসে আপনার কিছু ক্লোজিং বক্তব্য স্যার যদি আমাদেরকে বলেন। আমার একটি কথা, তাকে ঘিরে আমার প্রত্যাশা আছে প্রাপ্তির সমীকরণ হোক, প্রত্যাশা প্রাপ্তির সমীকরণ হোক, এটা আমি চাই। এবং তাহলেই এই দেশটি জনগণের দেশ হবে। ধন্যবাদ। ওকে, বিশেষ করে এই ক্ষেত্রেই এনআই খান স্যার, যে আপনি কতগুলো দিকের কথা বলেছেন। আপনি মানুষের ঘরে যান, কত রুচির পরিবর্তন হয়েছে, টয়লেট থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত। আপনি রাস্তায় আসেন, রাস্তার কি পরিবর্তন হয়েছে। আপনি ভবনগুলো দেখেন কি পরিবর্তন হয়েছে। মানসিকতার অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমার যেটা মনে হয়, এখন মাননীয় প্রধানমন্ত্রী যদি মানুষের শৃঙ্খলা নিয়ে, ডিসিপ্লিন নিয়ে কাজ করেন, অনেক এগিয়েছেন। একসময় হরতাল হতো কত শত ডে, এখন সেটা কমেছে। আমার মনে হয় শৃঙ্খলা দিকে কাজ করলে, শিক্ষার দিকে একটু নজর দিলে, এবং বিচার বিভাগ যদিও সেটা আলাদা, তবুও আমার মনে হয় সবাই মিলে অনুরোধ করলে সেখানেও পরিবর্তন আসা সম্ভব। আর সংসদ যদি যুগোপযোগী আইন তৈরি করে যেটা বাস্তবায়নযোগ্য, তাহলে আমাদের অগ্রগতি শনৈ শনৈ হবে, এটা আমি নিশ্চিত বলতে পারি। আপনি যেহেতু আইসিটি সচিব থাকা অবস্থার কথা বলেছেন, যে সেটির পূর্ণ একটা
ইমপ্লিমেন্টেশন এবং তার বেনিফিটগুলো জনগণের ডোর স্টেপে পৌঁছে দেয়া, এটি কতটা আমরা কিন্তু যেটা সরকার বলছে আসলে স্মার্ট বাংলাদেশ এর অর্থ হচ্ছে আসলে নলেজ ইকোনমি। নলেজ ইকোনমির মূল প্রতিপাদ্য হচ্ছে মানুষ, তার এডুকেশন, তার ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি, তার টেকনিক্যাল ক্যাপাবিলিটি। এখানেই আমাদের আমি মনে করি সবচেয়ে বড় সমস্যা হিউম্যান রিসোর্স। এটাতে যদি আমরা এগোতে পারতাম তখন মানুষ আরও লজিক্যালি চিন্তা করতো যে অন্যের ক্ষতি না করে, অন্যের প্রবলেম না করে আমার কাজটা কীভাবে উদ্ধার হবে। তাহলে আমার মনে হয় আমরা আরও বেশি সুশৃঙ্খল হতাম। তাহলে মনে হয় আমরা আরও বেশি প্রোডাক্টিভ হতাম। তাহলে মনে হয় আমরা আরও বেশি পলিটিক্যাল বিইং হতাম। আমরা আশা করব যে এই প্রত্যাশাগুলো আগামী দিনে আমরা নিশ্চয়ই এর বাস্তবায়ন দেখতে পাবো। আজকের এই আলোচনায় এসে সংযুক্ত হওয়ার জন্য প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন এবং এনআই খান দুজনকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দর্শক যারা এতক্ষণ দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে সংযুক্ত হলেন, দেখলেন আজকে আলোচনাটি, আপনাদেরকেও ধন্যবাদ। আমরা আগামী আলোচনা আবারও সংযুক্ত হব। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রত্যেককে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি।